হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট বা 2024-এ যে ডিস্ট্রিক্টগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা 17 নম্বর ডিস্ট্রিক্টের পার্ট 2 নিয়ে আলোচনা করব। অর্থাৎ পার্ট 1 1 নম্বরের সমস্ত প্রশ্ন কমপ্লিট করে দিয়েছি। আজকে আমরা 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ডিটেল বলে দিব। এর আগের ভিডিওগুলো তোমরা যদি পারো দেখে নিও। 1 থেকে 16 নম্বর ডিস্ট্রিক্ট অব্দি আমি প্রত্যেকটা 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন কমপ্লিট করে দিয়েছি, ডিটেল বলে দিয়েছি। তো তোমরা অবশ্যই দেখতে পারো, অবশ্যই তোমাদের উপকারে লাগবে। যেখানেই করো না কেন প্লিজ ভিডিও প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা ডিটেল জেনে যাও, ডিটেল আলোচনা করে নাও। তাতে কিন্তু পরীক্ষায় ডেটা চেঞ্জ করলেও তোমাদের কোনো অসুবিধে হবে না। আজকে আমরা দেখবে তোমরা 480 নম্বর পেজে এবিটিএ টেস্ট পেপারে যে ম্যাথমেটিক্সের উপরে যে সেটগুলোর মধ্যে 4 নম্বর দাগের সেটটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি স্লো হয়ে যাচ্ছে তোমরা বরং 1.25 স্পিড করে নাও বা 1.5 স্পিড করে নাও, কিন্তু স্কিপ করে দেখো না, তাতে কিন্তু অনেক ইনফরমেশন তোমরা মিস করে যাবে। তো বেশি সময় নষ্ট না করে শুরু করব আজকে প্রথম প্রশ্ন। দেখো বলেছে কি, কোনো মূলধনের বার্ষিক 6.1/4% সরল সুদের হার, তাহলে কত পার্সেন্ট বার্ষিক সরল সুদের হার বলে দিয়েছে? 6.1/4%। দেখো কত বছর আমি জানি না, আমি তাহলে টি ধরে নিব। দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে কিসের দ্বিগুণ হবে? আসলের, অর্থাৎ মূলধনের দ্বিগুণ হবে। তাহলে আমি ধরবো কি, ধরি মূলধন সমান টি টাকা, সময় কত ধরে নিব? টি বছর, এবং আমি এই সময়টা কিন্তু বের করব। ঠিক আছে, টি বছর। ওকে, এবারে দেখো সরল সুদের হার মানে হচ্ছে আর কত বলে দিয়েছে? 6.1/4 পার্সেন্ট, 24/25/25/4%। এবারে দেখো দ্বিগুণ, যে আসলে দ্বিগুণ হবে সেটা কোনটা হবে, কত বছর পরে? তার মানে হচ্ছে কি, সুদ প্লাস আসল এইটা মিলে যে টাকাটা হবে, মানে যে টাকাটা অর্থাৎ পি টাকার আমি টি বছর খাটিয়ে যে সুদটা পাবো তার সঙ্গে পি যোগ করে টোটাল যে সুদ প্লাস আসল পাবো সেটা বলছে যে আসলের দ্বিগুণ হবে। ওকে, তার মানে আমি শর্তানুসারে কি লিখতে পারি? শর্তানুসারে কি লিখতে পারি এখানে আমি? পি বা আই প্লাস পি ইকুয়ালস টু 2p। ঠিক, তাহলে আসলের আমার দ্বিগুণ হয়ে গেছে, আই প্লাস পি। ওকে, এবারে বলো আই মানে কি? পিআরটি বাই 100। পিআরটি মানে কত? পি আর কত এখানে? 25/4 ইন্টু টি, টি মানে জানি না, টি বাই 100। ওকে, প্লাস পি ইকুয়ালস টু 2p। ঠিক আছে, এবারে দেখো এখানে এই প্লাস পিটা এদিকে এলে কি হয়ে যাবে? মাইনাস পি হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি পি ইন্টু 25/4 মানে পি ইন্টু টি বাই 16 সমান লিখতে পারি না 2p মাইনাস পি, 2p মাইনাস পি, বা পি টি বাই 16 সমান হচ্ছে পি। ওকে, দেখো এখানে পি কি হয়ে যাবে? কেটে যাবে। তাহলে টি সমান কত হচ্ছে? 16। আর টিটাকে কি ধরেছিলাম আমি? সময় ধরেছিলাম। মানে অ্যান্সার হবে কি আমাদের, কত বছরের দ্বিগুণ হবে? 16 বছর, অর্থাৎ 16 বছর পরে কিন্তু ওই আসলটা আমি যদি কোনো জায়গায় রাখি 6.1/4% সরল সুদের হারে, তখন কিন্তু 16 বছর পরে কিন্তু আমি তার ডবল পাবো, অর্থাৎ 2p টাকা পাবো। তার মানে কি, এখানে যদি আমি 100 টাকা কোনো ব্যাংকে বা কোথাও 6.1/4% সরল সুদের হারে কোথাও রাখি, তার মানে 16 বছর পরে যে অ্যামাউন্টটা পাবো সেটা কিন্তু আমি এখানে 200 টাকা পাবো। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। ওকে, কোশ্চেনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, দুয়ের দাগ, একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত বলে দিচ্ছে 2:3, বি ও সি এর মূলধনের অনুপাত বলে দিচ্ছে 4:5। ব্যবসায় মোট লাভ যদি 3,500 টাকা হয়, এ এ এর লাভ্যাংশ কত হবে নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তাহলে আমি করব কত? দুয়ের দাগ। দেখো এ ও বি এর মূলধনের অনুপাত বলে দিয়েছে কত? 2:3। লিখবে এ ও বি এর মূলধনের অনুপাত কত? 2:3। আচ্ছা, বি ও সি এর মূলধনের অনুপাত কত? 4:5। ঠিক আছে, আচ্ছা
এখানে দেখো বি এর মূলধন একবার 3 দিয়েছে, বি এর মূলধন একবার 4 দিয়েছে। দেখো একটা অংশীদারি কারবার, একজন মানুষের তো দু রকমের টাকা হতে পারে না, সেটাকে তার দু রকমের টাকা সে জমা দিতে পারে, কিন্তু সেটা যোগ করে যে টাকাটা হবে একটাই টাকা হবে একটা। সে টাকাটা নিশ্চয়ই দু রকমের হতে পারে না, তার মানে 3 এবং 4কে আমি কি করবো, সমান করব। দিলেই আমি বি পাবো। দেখো 3 এবং 4কে সমান পেতে হলে প্রথম অনুপাতকে তাহলে আমাকে 4 দিয়ে গুণ করবো, দিলে এটা 12 হয়ে যাবে তিনটা। আর সেকেন্ড অনুপাতকে যদি আমি 3 দিয়ে গুণ করি, দেখো 4টাও 12 হয়ে যাবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখানে 4 দিয়ে গুণ করলে, পুরোটাকে 4 দিয়ে গুণ করবো মানে হচ্ছে 8:12। ঠিক। এবার এটাকে 3 দিয়ে গুণ করলে কত হবে, 12:15। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো 12 সমান হয়ে গেছে। তার মানে এর পরের লাইনে কি লিখবো, এ বি ও সি এর মূলধনের অনুপাত কত পাচ্ছি আমি, 8:12:15। ওকে, এবারে দেখো এটা মূলধনের অনুপাত, তাহলে এটা কি হবে, লাভ্যাংশ মূলধনের অনুপাতে ভাগ হয়ে যাবে, ঠিক না? তার মানে লাভ কত বলে দিচ্ছি, দেখো 3,500 টাকা। তাহলে এ এর লাভ্যাংশ কত পাবো আমি, এ এর লাভ্যাংশ এ কোনটা, 8। ঠিক। তাহলে 8 আনুপাতিক ভাগাকার কত হবে, গুণ যোগ করলে এটা 27 প্লাস 8 মানে হচ্ছে 35, গুণিত কত, 3,500। ওকে, এত টাকা হবে কি এর লাভ্যাংশ। ওকে, তাহলে 35, 100, তাহলে অ্যান্সার হচ্ছে কত, 8 গুণিত 100 অর্থাৎ 800 টাকা। তাহলে এর লাভ্যাংশ কত পাচ্ছি আমি, 800 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, খুব সহজ অঙ্ক, একটু বুঝে যদি করো অঙ্কগুলো। আর এই অঙ্কগুলো কিন্তু আমি আগের ভিডিওগুলোতেও করেছি। যারা আমার ভিডিও রেগুলার দেখছো তাদের তো বলবো খুব রিভিশনই হয়ে যাচ্ছে তোমাদের। পরীক্ষায় তোমরা দেখবে তোমাদের কনফিডেন্স অনেকটাই বেড়ে যাবে তোমাদের শর্ট প্রশ্নে, অর্থাৎ 1 নাম্বার 2 নাম্বারের প্রশ্নগুলোর। ওকে, এটা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি ভিডিওগুলো মন দিয়ে রেগুলার শুনে তোমরা লিখে রাখো। ওকে, পরীক্ষার সময় শুধু একবার খাতাটা উল্টে শুধু কোশ্চেনের প্যাটার্নগুলো একটু দেখে যাও, সেখানে কিন্তু তোমাদের কোনো রকম ভাবে প্রবলেম হবে না। নেক্সট দেখো 3-এর দাগের কোশ্চেন। 3-এর দাগের প্রশ্ন কি বলেছে দেখো, বলছে যে 2x² প্লাস 3x প্লাস কে সমীকরণে বীজদ্বয় বাস্তব এবং সমান হলে কে এর মান কত হবে। দেখো 3-এর দাগের যে প্রশ্ন বলছে খুব ইজি প্রশ্ন। দেখো বীজদ্বয় বাস্তব এবং সমান হবে, তার মানে কি, সমান কখন হয় বীজদ্বয়, যখন আমাদের নিরূপকটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। বাস্তবও হবে এবং সমান হবে, নিরূপক 0 হলে। আচ্ছা নিরূপক মানে কি, তাহলে বাস্তব এবং সমান কখন হবে, যখন নিরূপক সমান 0 হবে। নিরূপক মানে কি, b² - 4ac, b² - 4ac, এটাকে আমাকে 0 করাতে হবে। ওকে, এবার দেখো বি মানে কি, x² এর সহগ। ঠিক আছে, x² এর সহগ কত আছে, দেখো একটু উল্টে দেওয়া রয়েছে, এগুলো একটু লক্ষ্য করো, মাঝখানে কি, সরি, বি মানে হচ্ছে x এর সহগ মানে 3, তাহলে 3-এর হোল স্কোয়ার -4। এ মানে কত, এ মানে হচ্ছে x² এর সহগ অর্থাৎ 2 রয়েছে। ঠিক আছে, তাহলে 2 ইন্টু, ওকে। আচ্ছা সি কত রয়েছে, এখানে কে রয়েছে, কারণ হচ্ছে যেটা আমাদের ধ্রুবক সংখ্যা থাকবে, তাহলে সি এর জায়গায় আমি কি লিখবো, কে লিখবো, ইকুয়ালস টু 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখান থেকে কে এর মান বের করো, তার মানে 9 - 8k ইকুয়ালস টু কি পাচ্ছি আমি, 0। তাহলে -8k ইকুয়ালস টু -9, বা কে সমান কত পাচ্ছি, -9/-8, মাইনাস কেটে দাও, অতএব কে সমান কত পাচ্ছি আমি, 9/8। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কে এর মান 9/8 হলে এই সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে এবং সমানও হবে। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন দিয়েছে দেখো 4-এর দাগে। 4-এর দাগে কি প্রশ্ন বলছে, যদি x অনুপাত y সমান 5:6 হয়, তবে 3x + 4y অনুপাত 4x + 3y কি ধরনের অনুপাত হবে। ঠিক আছে, আচ্ছা মানে হচ্ছে কি ধরনের অনুপাত, মানে এখানে বোঝাতে চাইছে এটা লঘু অনুপাত হবে না গুরু অনুপাত হবে। ঠিক আছে, তো আমরা দেখো এই অঙ্কটা করব। এখানে সবাইকে বলবো যে খাতায় অবশ্যই তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলো তুলে নাও। তোমাদের কিন্তু কোশ্চেনগুলো দেখছো, ঠিক আছে, সবাই খাতা পেন বের করে অবশ্যই তুলে নিবে, তাতে কিন্তু তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে এখানে, তাই না? তার মানে দেখো দিয়েছে
4 দাগে x অনুপাত y সমান 5:6, মানে আমি লিখতে পারি না x/y সমান 5/6, ইয়েস অর নো? বা দিয়ে লিখতে পারি আমি x/5 সমান y/6, জাস্ট আমি কি করেছি, yটাকে উপরে নিয়েছি, 5টাকে নিচে নামিয়ে দিচ্ছি, ঠিক আছে? এইটাকে সমান আমি কি করব, k ধরে নিব, ওকে? k ধরি, ওকে? এবারে দেখো অতএব দিয়ে কি লিখবো আমি, x/5 সমান k, আবার কি পাবো এদিকে y/6 সমান k, তার মানে x পাচ্ছি কত বা দিয়ে 5k, আর এইদিকে বা দিয়ে লিখবো y সমান 6k। ব্যাস, অঙ্ক কমপ্লিট। এবারে দেখো এক্স ওয়াই এর এই সমীকরণ আমি মানটা জাস্ট ভ্যালুটা পুট করব। কি দেওয়া রয়েছে আমাদের, 3x প্লাস 4y অনুপাত 4x প্লাস 3y, ঠিক? এইখানে আমি কি করব, এই মানটা জাস্ট পুট করব। দেখো তাহলে 3x এর জায়গায় কি লিখবো, 3 ইন্টু 5k, তাহলে 3 ইন্টু 5k প্লাস 4 ইন্টু y এর জায়গায় লিখবো কি 6k, ওকে? অনুপাত দিব 4 ইন্টু 5k প্লাস 3 ইন্টু 6k। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম, ওকে? এবারে গুণ করে দাও, 5 3 15k প্লাস 24k অনুপাত 5 4 20k প্লাস 6 3 18k, ঠিক আছে? তাহলে এটা গুণ করলে যোগ করলে কত হবে, এখানে 5 4 9 39k অনুপাত আসবো আমি 8 38k, ঠিক? তার মানে k এর মান আমি যদি কেটে দিই পড়ে থাকবে কত, দেখো 39 অনুপাত অনুপাত 38। তাহলে দেখো এই যে অনুপাতটা আমাকে চেয়েছিল, এটার অ্যান্সার কত হচ্ছে আমার 39 অনুপাত 38। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব ইজি অঙ্ক। শুধু এইখানে যদি এইটা তোমরা ধরে নিতে পারো, কে ধরে নিতে পারো, এটা যদি মনে রাখতে পারো, অবশ্যই তোমাদের কিন্তু এটা খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, কে কিন্তু নট ইকুয়ালস টু 0 ধরে নিবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে যাব আমরা। আচ্ছা, নেক্সট কোশ্চেন পরের এতে রয়েছে, অবশ্যই তোমরা নিশ্চয়ই কোশ্চেনগুলো তুলে নিয়েছো। আমরা কিন্তু নেক্সট পেজে যাব। আর যারা ভিডিওটি কোশ্চেনগুলোর অ্যান্সার বুঝতে পারছো না, সবাইকে বলবো তোমরা ব্যাক করে দেখো একটু, বা না হলে তোমরা প্লিজ কমেন্ট করে জানাও যে তোমরা কোন কোশ্চেনটা বুঝতে পারছো না, দাগ নাম্বার এবং তোমরা দিয়ে তোমরা কমেন্ট করে জানাও কোন কোশ্চেনটা বুঝতে পারছো, তাহলে পরের ভিডিওতে আমি বলে দেওয়ার চেষ্টা করব, ওকে? নেক্সট কোশ্চেনে যাব। দেখো আমরা বলেছে 5-এর দাগ, তাহলে আমাদের 4 অবধি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? 5-এর দাগ করব। 5 কি বলেছে দেখো, বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, ওকে? যদি সিওডি সমান 120 ডিগ্রি হয় তবে আচ্ছা, এবং বিএসি সমান 30 ডিগ্রি হয়, বিসিডি এর মান বের করতে বলেছে। তাহলে প্রথমে আমি কি করব, একটা বৃত্ত অঙ্কন করব, ও কেন্দ্রীয় বৃত্ত। আচ্ছা, এখানে এবিসিডি একটা কি নিব, বৃত্তস্থ চতুর্ভুজ নিব, ঠিক আছে? নাম দিব আমি এ বি সি ডি, ওকে? নেক্সট বলেছে তো সিওডি 120 ডিগ্রি, সিওডি সিওডি এটা বলে দিয়েছে 120 ডিগ্রি। বিএসি 30 ডিগ্রি, বিএসি মানে হচ্ছে একই সরল রেখার উপরে থাকবে, এটা এটা বলে দিয়েছে আমাদের 30 ডিগ্রি, ওকে? 30, এটা বলে দিয়েছে 120 ডিগ্রি। আচ্ছা, বিসিডি এর মান কত, বিসিডি অর্থাৎ এই পুরো কোণটার মান কত? দেখো খুব সহজ, যেভাবে বলবো একটু মন দিয়ে শুনে নাও। দেখো এখানে যেটা আমি করব, এখানে দেখো কোণ চিত্রানুযায়ী কোণ এ বিসি সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটা কত হবে, 90 ডিগ্রি। কারণ কি লিখবো আমি, অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, ঠিক? যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাই লিখতে পারি আমি এটা, দেখো অর্ধবৃত্তেরই একটা কোণ, এটা তাহলে হয়ে গেল কত, 90 ডিগ্রি। তার মানে দেখো অতএব দিয়ে লিখতে পারি আমি কোণ বিসিএ বা এসিবি, এই কোণটা কত হবে, 180 ডিগ্রি মাইনাস 90 প্লাস 30,
ওকে, কারণ এটা একটা ত্রিভুজ হয়ে গেছে, একটা 90 একটা 30 হলে একটা কত হবে 180 মাইনাস এই দুটো কোণের যোগফল। তাহলে 180 থেকে আমি বাদ দিব কত 100 9 3 12 20 মানে হচ্ছে কত 60 ডিগ্রি। তাহলে এইটা আমি পেয়ে গেলাম কত 60 ডিগ্রি। তাহলে আমি যদি এইটা পেয়ে যাই উপরেরটা, তার মানে এটা যোগ করে দিলে অ্যান্সার পাবো। দেখো এখানে যে ত্রিভুজটা আছে না, এটা হচ্ছে আমার ও নাম দিই, ও কেন্দ্রীয় বৃত্ত বলেছে। তাহলে ডি ও সি, ত্রিভুজ ডিওসি এর দেখো ও ডি সমান ও সি, কি লিখবো আমি এটা কেন, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ দুটো কি হবে সমান হবে। আচ্ছা, ডিও যদি ওসির ওডি এবং ওসি যদি সমান হয়, তার মানে এর বিপরীত কোণগুলো কি হবে সমান হবে। অতএব দিয়ে লিখতে পারি আমি কোণ ওডিসি মানে হচ্ছে এই কোণটা, আর এদিকে আরেকটা কোণ কি কোণ সমান এর বিপরীত কোণ হলো, কারণ এই দুটো বাহু সমান, এর বিপরীত কোণ এটা, আর একটা হচ্ছে ওসিডি, ঠিক আছে, ওডিসি আর একটা হচ্ছে সি ডিওসি, ও ডিসি আর একটা হচ্ছে কি ডি সি ও, এই কোণটা কি হবে ডি সি ও, ও ডিসি ডি সি ও, এই দুটো সমান হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট তাহলে কি লিখবো আমি দেখো, অতএব দিয়ে লিখবো কোণ ওডিসি সমান কোণ ডিসিও, এটা কি হবে 180 মাইনাস 120 বাই 2। কেন, কারণ তিনটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, সেখান থেকে যদি এই কোণটা আমার দেওয়া রয়েছে 120 ডিগ্রি, বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করে দিয়ে দিলে আমি এক একটা কোণ পেয়ে যাব। মানে পাচ্ছি কত এখানে দেখো 60 ডিগ্রি বাই 2 মানে হচ্ছে 30 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। নেক্সট তাহলে কি লিখবো আমি দেখো, অতএব লাস্ট লাইন কি লিখবো, কোণ ডিসিবি যেটা আমাকে চেয়েছে, দেখো বিসিডি বা ডিসিবি, ওকে একই জিনিস, ডিসিবি যা বিসিডি একই, এটা সমান কি লিখবো আমি 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, ওকে পাচ্ছি কত 90 ডিগ্রি। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি কেন 90 ডিগ্রি হচ্ছে, কারণ দেখো এই কোণটা যোগ করলেই তবেই গিয়ে আমি পুরো কোণটা পাবো, কারণ একটা 60 একটা 30 পেয়েছি। তো অ্যান্সার হবে কত 90 ডিগ্রি। এইভাবে তোমাদের কিন্তু ভালো করে লিখতে হবে, শর্তগুলো অবশ্যই দিয়ে দিতে হবে, ঠিক আছে না, তাতে কিন্তু তোমরা 2 নাম্বারে 2 পেয়ে আসবে। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। বলছি তো 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের বহিঃস্থবিন্দু পি থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, কেন্দ্র থেকে পি বিন্দুটির দূরত্ব নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা করব এখন 6-এর দাগ। ওকে, তাহলে একটা বৃত্ত দিয়েছে ও কেন্দ্রীয়, ওকে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ। আচ্ছা, একটা বিন্দু নিব, এখানে আমি কি নিব পি বিন্দু নিব, এইখান থেকে একটা স্পর্শক অঙ্কন করব, ধরো এইটা একটা কি স্পর্শ। আচ্ছা, ব্যাসার্ধ আমার দিয়ে দিয়েছে 5 সেন্টিমিটার, এইখান থেকে এই মানটা আমাকে বের করতে বলছে, কোনটা এইখান থেকে এই মান, অর্থাৎ কেন্দ্র থেকে পি বিন্দু দূরত্ব। তাহলে এইটা কত আমাদের 5 সেন্টিমিটার, আর স্পর্শকের দৈর্ঘ্য কত বলে দিয়েছে 12 সেন্টিমিটার, পি বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য এটা হচ্ছে 12 সেন্টিমিটার। আমি নাম দিয়ে দিলাম এখানে, ধরো এটাকে আমি দিব এ, এটাকে ও, এটাকে পি দিলাম, ঠিক আছে। এবারে দেখো এই কোণটা কত ডিগ্রি হবে, ও এ পি, এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, কারণ স্পর্শক যে ব্যাসার্ধ স্পর্শকের উপর কি হবে লম্ব হবে কেন্দ্রবিন্দুগামী কোনো সরল রেখা। আচ্ছা, এটা যদি 90 ডিগ্রি হয়, তার মানে কি লিখবো আমি এখানে দেখো এ ও পি, ত্রিভুজ এ ও পি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এপি কত বলে দিয়েছে 12 সেন্টিমিটার আমাকে দেওয়া রয়েছে। আচ্ছা, ও এ ব্যাসার্ধ বলে দিয়েছে কত 5 সেন্টিমিটার। তার মানে দেখো এটা যদি 90 ডিগ্রি হয়, এপিটা হবে ভূমি, এ ওটা হবে কি লম্ব, ঠিক আছে না। আচ্ছা, তার মানে ওপি কি হবে অতিভুজ, তাহলে ওপি সমান অতিভুজ সমান কি হয় রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে রুট ওভার এপি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার, ঠিক।
তাহলে এপি কত আছে এখানে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সেন্টিমিটার সমান রুট ওভার 144 প্লাস 25, তাই তো? অ্যান্সার হচ্ছে কত 169, 169 মানে কত 13 সেন্টিমিটার। সবগুলো সেন্টিমিটার হবে। তাহলে আমি যেটা ওপি পেয়েছিলাম, এই ওপি এইটা মানে কি কেন্দ্র থেকে ওই বহিস্থ কোনো বিন্দু দূরত্ব। অ্যান্সার কত পেলাম আমি 13 সেন্টিমিটার। ওকে, তাহলে এটা হবে 13 সেন্টিমিটার। তাহলে অ্যান্সার কমপ্লিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব আমরা। কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 পরে রয়েছে। 7 দেখো কি বলেছে, এবিসি হচ্ছে তোমার 90 ডিগ্রি, বিডি লম্ব এসি, বিডি সমান 8 সেন্টিমিটার হলে এডি 4 সেন্টিমিটার হলে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 7 দাগ। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ, কারণ এবিসি আমার 90 ডিগ্রি বলে দিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। নাম দিব আমি এ বি সি। এবিসি 90 ডিগ্রি বলেছে তাই। আচ্ছা, বিডি লম্ব এসি, বিডি একটা সরল রেখা টানবো, যেই এসির উপর এটা কিন্তু লম্ব হবে, এখানে একটা ডি বিন্দু নিলাম। বিডি সমান 8 সেন্টিমিটার, বিডি সমান হচ্ছে 8 সেন্টিমিটার, এডি 4 সেন্টিমিটার, এখান থেকে এটা হচ্ছে 4 সেন্টিমিটার। ওকে, আচ্ছা সিডি এর মান কত, এই মানটা আমাকে বলতে বলেছে। ওকে, দেখো তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি এর এডি সমান কত বলে দিয়েছে 4 সেন্টিমিটার। ওকে, আচ্ছা এডি সমান 4 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা ডিসি কে আমাকে কিন্তু ধরে নিতে হবে এক্স সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ডিসি সমান এক্স সেন্টিমিটার কি করব আমি ধরি, অতএব দিয়ে কি লিখবো, এসি সমান কত হবে 4 প্লাস এক্স সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি এর এসি কত পেলাম আমি 4 প্লাস এক্স সেন্টিমিটার। ঠিক আছে, আবার দেখো এটা 8 এটা 4, এখানে আবার কি বলেছে, এটা লম্ব বলে দিচ্ছে, তার মানে এ ডি বি, ত্রিভুজ এডিবি এর এ ডি সমান 4 সেন্টিমিটার আর বিডি সমান 8 সেন্টিমিটার। ঠিক আছে, এবারে দেখো এস বি, এ বি কত পাবো আমি, দেখো এটা লম্ব ভূমি, এটা কি পাচ্ছি আমি লম্ব, তাহলে এ বি সমান পাবো আমি বি এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মানে 4 এর স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার সেন্টিমিটার সমান, আর এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এর, তাহলে রুট ওভার 16 প্লাস 64 সেন্টিমিটার মানে হচ্ছে রুট ওভার 80 সেন্টিমিটার পাচ্ছি কি আমি এ বি, 80 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা বিসি কত পাবো আমি, দেখো আবার দেখো বিডিসি এই যে সমকোণী ত্রিভুজটা পাচ্ছি, আবার আবার সমকোণী ত্রিভুজ বিডিসি এর ডিসি সমান এক্স সেন্টিমিটার আমার দেওয়া ধরে নিয়েছিলাম আমি। ঠিক, আচ্ছা বিডি সমান 8 সেন্টিমিটার আমাদের দেওয়া রয়েছে, অতএব বিসি কত হয়ে যাবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, কারণ এটা সমকোণী ত্রিভুজ, তাহলে পাচ্ছি কত এক্স স্কোয়ার প্লাস 64। ঠিক আছে, এবারে দেখো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কোনটা নিব, খুব ইম্পর্টেন্ট, এটা বড় ত্রিভুজটা নিব, এ বি সি এর কি দেওয়া রয়েছে, এ বি কত পেলাম আমি রুট ওভার 80, রুট ওভার 80 সেন্টিমিটার, বিসি পেলাম কত আমি
রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 64 সেন্টিমিটার। আচ্ছা, আর এসি কত পেলাম আমি? 4 প্লাস এক্স, উপরেরটা 4 প্লাস এক্স সেন্টিমিটার। ইয়েস অন্য? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো এইখানে এটাও তো সমকোণী ত্রিভুজ, তার মানে আমি লিখতে পারি না এখানে এসিটা অতিভুজ, তার মানে এখান থেকে আমি লিখতে পারি, দেখো এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, কারণ এসিটা হচ্ছে আমাদের কি অতিভুজ। তাহলে এসি কত? 4 প্লাস এক্স এর হোল স্কোয়ার, এবি স্কোয়ার, এবি মানে কত? রুট ওভার 80 এর হোল স্কোয়ার, বিসি কত? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 64 এর হোল স্কোয়ার। এটাকে ভাঙলে কত হবে? এ স্কোয়ার প্লাস 2ab মানে 8x প্লাস এক্স স্কোয়ার সমান 80 প্লাস এক্স স্কোয়ার প্লাস 64। আচ্ছা, বা লিখবো কি আমি এখানে? বা দিয়ে লিখবো, আচ্ছা এক্স স্কোয়ার দেখো দুদিকে কেটে যাবে, ঠিক? তাহলে 8x সমান পাচ্ছি আমি 80 প্লাস 64, 8 6 14, 144 মাইনাস কত? 16। ওকে, তাহলে x সমান কত হবে? 8 6 14 2, 128 বাই 8, তাহলে 16 8 128। অতএব x এর ভ্যালু পাচ্ছি কত আমি? 16 সেন্টিমিটার, কারণ x কে আমি কি ধরেছিলাম? ডিসি। তাহলে x সমান পাচ্ছি আমি 16 সেন্টিমিটার, আর এটাই তো আমাকে চেয়েছে। দেখো সিডি এর বা ডিসি এর মান চেয়েছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব ভালো অঙ্ক এবং ইম্পর্ট্যান্ট অঙ্ক, ভালো করে কোশ্চেনটা তোমরা কিন্তু দেখে যাবে। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো 8 দাগে বলেছে যে একটি ত্রিভুজের দুটি কোণের ষষ্ঠিক মান 65 ডিগ্রি এবং 85 ডিগ্রি হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, বৃত্তীয় মান মানে কি? আমাকে রেডিয়ানে আনতে হবে, পাইতে আনতে হবে, এগুলো কি রয়েছে? আমাদের ষষ্ঠিক মান রয়েছে, ঠিক আছে? তাহলে তৃতীয় কোণের ষষ্ঠিক মান কত হবে? আমি লিখছি না, তৃতীয় কোণের ষষ্ঠিক মান কত হবে? 180 ডিগ্রি মাইনাস, কারণ ত্রিভুজ বলেছে 65 প্লাস 85। ওকে, তাহলে 180 থেকে বাদ দিব কত আমি? 8 6 14 মানে 150 ডিগ্রি, মানে হচ্ছে 30 ডিগ্রি। এবারে 30 ডিগ্রি কোণের বৃত্তীয় মান কত হয়? 180 ডিগ্রি সমান কি জানি আমি? পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত হবে? পাই বাই 180। আর 30 ডিগ্রি কত হবে? পাই বাই 180 গুণিত 30, 3 6 18, তার মানে পাচ্ছি কত আমি? পাই বাই 6। এটাই হচ্ছে কি আমাদের তৃতীয় কোণের বৃত্তীয় মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, খুব সহজ ছিল এগুলো। নেক্সট কোশ্চেন দেখো, বলছে দেখাও যে সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি সাইন 47 ডিগ্রি সমান 1। ওকে, 9 দাগ। তাহলে আমি বাম পক্ষ লিখব, বাম পক্ষ সমান সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি সাইন 47 ডিগ্রি। ওকে, আচ্ছা এটা সমান কি লিখতে পারি? দেখো সাইন 43 যেমন আছে থাক, কস 47 কে লিখতে পারি না কস 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি। ইয়েস অর নো? দিলেই হবে 47 ডিগ্রি, একই ব্যাপার। এখানে কস 43 থাক, সাইন 47 কে লিখবো সাইন 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি। ওকে, এবারে দেখো সাইন 43 ডিগ্রি ইন্টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? সাইন থিটা, মানে সাইন 43 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি ইন্টু সাইন 90 মাইনাস থিটা মানে কত? cos 43 ডিগ্রি। থিটার জায়গায় কত? 43 লিখবো। এটাকে লিখতে পারি না আমি সাইন স্কোয়ার 43 ডিগ্রি, দুটো সাইন রয়েছে, এটাকে লিখতে পারি প্লাস cos স্কোয়ার 43 ডিগ্রি ইকুয়ালস টু কি হচ্ছে? 1 হচ্ছে।
ইকুয়ালস টু বাম পক্ষ ধরেছিলাম সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো এটাকে আমাকে 1 দিয়েছে ডান পক্ষে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হচ্ছে আমাদের, বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ আমি কি করে দিলাম, সমান করে দিলাম। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব আমরা। দেখো 10-এর দাগ কি বলেছে, একটি শঙ্কু একটি গোলকের আয়তন সমান, যদি এদের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য সমান হয় তাহলে শঙ্কুটির উচ্চতা এবং ভূমির ব্যাসের অনুপাত নির্ণয় করো। তো শুরু করার আগে অঙ্কটা তোমাদের সবাইকে বলছি, এতক্ষণ যারা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দাও, আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে। আমি তোমাদের পাটিগণিতের যত কোশ্চেন, এইটা শেষ হয়ে যাক, পাটিগণিতের যত কোশ্চেন রয়েছে 3-4টা ভিডিওতে আমি কমপ্লিট করে দিব। তোমাদের শুধু প্র্যাকটিস করে যাবে তোমরা, অবশ্যই তোমাদের পরীক্ষায় কোনো রকম ভাবে প্রবলেম হবে না। প্রত্যেকটা এবিটিএ পাটিগণিতের প্রশ্ন আমি কমপ্লিট করব 3-4টা ভিডিওতে যতটা হয়। তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো নতুন হলে। আর শুরু করব আজকে সেকেন্ড প্রশ্ন। 10-এর দাগের প্রশ্নটা দেখো কি করছি, কি বলছে একটি শঙ্কু একটি গোলকের আয়তন সমান, আচ্ছা এদের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান বলে দিয়েছে। তাহলে দেখো একদিকে আমি কি লিখবো, শঙ্কু আর গোলক। তোমরা কিন্তু দুভাবে করবে, শঙ্কু লিখলাম আমি, গোলক লিখলাম, দুজনে দেখো ব্যাসার্ধ সমান, তাহলে এটা আর হলে এটাও কি হবে, আর হবে। ওকে, আচ্ছা গোলকের তো উচ্চতা নেই, শঙ্কুর উচ্চতা রয়েছে, ঠিক আছে। এইচ আমি ধরে নিলাম শঙ্কুর উচ্চতা, তার মানে দেখো শঙ্কুর আয়তন কত হবে, শঙ্কুর আয়তন কত হবে, সূত্র কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা এদিকে কত হবে, গোলকের আয়তন হবে 4/3 পাই আর স্কোয়ার এইচ। এবারে শর্তানুসারে লিখে কি করবে, যে এই দুটোকে সমান করাবে। ওকে, পুরোটা আমি লিখছি না, কারণ বলে দিয়েছে দেখো আয়তন, দুজনের আয়তন কিন্তু সমান। আচ্ছা পাই কেটে যাবে, চারের, সরি কি ভুল করছি আমি, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। আচ্ছা আর স্কোয়ার, আর কিউব, আর স্কোয়ার একটা কেটে যাবে দেখবে, আর একটা পড়ে থাকবে, ঠিক আছে। 3 উপরে 3 কেটে যাবে, তাহলে পড়ে থাকছে দেখো এখানে এইচ সমান 4r। ওকে, কোশ্চেনের দিকে এবারে আমরা দেখো বলেছে শঙ্কুর উচ্চতা মানে এইচ আর ভূমির ব্যাস, ভূমির ব্যাস মানে কত, আর যদি আমি ব্যাসার্ধ ধরি 2r হবে কি ভূমির ব্যাস। তার মানে এখানে আমি কি লিখবো, এইচ সমান 2 × 2r। কেন লিখলাম পরের লাইনে বুঝতে পারবে, h/2r সমান কত লিখতে পারি, 2, 2 মানে কত, 2/1, অতএব দিয়ে লিখতে পারি না h/2r সমান 2/1। এবারে 2r মানে কি, নিশ্চয়ই ব্যাসার্ধ, ব্যাস, আমাকে বলেছে ভূমির ব্যাস, তাই না। তাহলে h/2r কত পাচ্ছি আমি, 2:1। তাহলে অ্যান্সার কত হবে, 2:1 লিখে দিবে। শঙ্কুটির উচ্চতা এবং ভূমির ব্যাসের অনুপাত সমান 2:1। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। নেক্সট দেখো 11-এর দাগের প্রশ্ন, নেক্সট এতে রয়েছে একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, উচ্চতা বলে দিচ্ছে 8 সেন্টিমিটার হলে ওই চোঙের মধ্যে যে সর্ববৃহৎ দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, একটু কনসেপ্টটা বুঝে নিলে এটাও খুব সহজ। দেখো একটা চোঙ রয়েছে, তো দেখো চোঙ বা তোমাদের কিউবয়েড থাকুক যাই থাকুক না কেন, একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে সর্ববৃহৎ দণ্ড যখন রাখবো, কিন্তু আমি দণ্ডটাকে কিভাবে রাখবো, সোজা রাখলে তো হবে না, ছোট হয়ে যাবে। সবসময় মনে রাখবে কর্ণ বরাবর, মানে কোনাকুনি রাখবো, আমি এইভাবে রাখবো। এইভাবে যে দণ্ডটা রাখবো তার যে দৈর্ঘ্যটা হবে সব থেকে বেশি, তাই না। এবারে দেখো 3 সেন্টিমিটার ব্যাসার্ধের দৈর্ঘ্য, তার মানে দেখো এইখান থেকে এইটা কত বলে দিয়েছে, 3 সেন্টিমিটার প্রত্যেকটার ব্যাসার্ধ, এদিকেও আমি নিতে পারি। আচ্ছা ব্যাস কত হবে তাহলে, ব্যাস হবে কত আমাদের 6 সেন্টিমিটার। তার মানে দেখো ব্যাসার্ধ সমান 3 সেন্টিমিটার,
তাহলে ব্যাস কত হবে 6 সেন্টিমিটার। কেন করছি আমি বলছি। দেখো উচ্চতা কত বলে দিয়েছে আমাকে, উচ্চতা বলে দিয়েছে 8 সেন্টিমিটার। তার মানে এইখান থেকে এইটা যদি আমি ধরি এটা হচ্ছে 8 সেন্টিমিটার। লম্ব বৃত্তাকার শঙ্কু বলেছে, তার মানে এটা কত হবে 90 ডিগ্রি হবে। আর এইখান থেকে এই দূরত্বটা কত আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। এইখান থেকে এই দূরত্বটা কত, নিশ্চয়ই 6 সেন্টিমিটার, কারণ ব্যাসই এটা। ওকে, আর এইটা কি, তাহলে তার অতিভুজ হয়ে যাচ্ছে, কারণ এইটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। এর মানটা যেটা হবে নিশ্চয়ই সর্ববৃহৎ সেই দণ্ডটাই আমি রাখতে পারবো। ওকে, তো এই জিনিসটা একটু বুঝে নিলেই কিন্তু এখানে আর কিছু নেই। তাহলে অতএব দিয়ে কি লিখবো আমি, যে এ বি সি ত্রিভুজের, তাহলে এ বি সি ত্রিভুজ এ বি সি এর, চিত্রে ত্রিভুজ এ বি সি এর এ বি সমান 8 সেন্টিমিটার আর বিসি সমান 6 সেন্টিমিটার। অতএব এসি সমান কত পাবো আমি, √8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, √64 প্লাস 36, √100 সেন্টিমিটার, মানে হচ্ছে 10 সেন্টিমিটার। ওকে, আচ্ছা এখানে একটু লিখে দেবো সমকোণী ত্রিভুজ এবিসি এর, ওকে, চিত্রানুযায়ী। তাহলে এটা কত পাচ্ছি আমি 10 সেন্টিমিটার। তাহলে সর্ববৃহৎ লিখে দিতে হবে কি, সর্ববৃহৎ আমরা 10 সেন্টিমিটার দৈর্ঘ্যে দণ্ড রাখতে পারবো বা রাখা যাবে ওই চোঙের মধ্যে। ঠিক আছে, এটা কত পাচ্ছি আমি 10 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাবো। দেখো XII, অর্থাৎ লাস্ট কোশ্চেন আজকের ভিডিওতে। কি বলেছে দেখো, এখানে বলছে যে ইউআই সমান xi মাইনাস a বাই h, আর এক্স বার মানে হচ্ছে এক্স এর যে সংখ্যা রাশিগুলো রয়েছে তার গড়, ইউ বার মানে হচ্ছে ইউ রাশিগুলোর গড় এ প্লাস এইচ। এটা তো তোমাকে নাম্বার দিয়েছে, ঠিক আছে, সেটা পরে আসছি। আগে আমি বুঝে নিই যে গড় জিনিসটা কি। গড় মানে কি, যোগফল বাই যতগুলো রাশি রয়েছে সেটাতে তত নাম্বার অফ সেই রাশি দিয়ে আমি কি করব, ভাগ করে দেব। আচ্ছা, ইউআই আমি জাস্ট বলছি, দেখো ইউআই সমান xi মাইনাস এ বাই এইচ, এটা তো, তার মানে আই এর জায়গায় যদি আমি 1 বসাই তাহলে ইউ1 সমান কত হবে, x1 মাইনাস এ বাই এইচ। ইউ2 কত হয়ে যাবে, x2 মাইনাস এ বাই এইচ, ডট 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 ইউএন কত হয়ে যাবে, xn মাইনাস এ বাই এইচ। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। ওকে, তাহলে আই এর জায়গায় জাস্ট আই সমান যদি আমি 1 হয় তখন এইটা পাবো, আই সমান যদি 2 হয় তখন এটা পাবো, আর আই সমান যদি n হয় তখন আমি এটা পাবো। এবারে আমি বাম পক্ষ থেকে স্টার্ট করব। দেখো বাম পক্ষে কি রয়েছে, দেখো বাম পক্ষে রয়েছে এক্স, কি রয়েছে এক্স বার রয়েছে, ঠিক আছে, মানে এক্স এর গড় রয়েছে। আর ডান পক্ষে কি রয়েছে এ প্লাস এইচ ইন্টু ইউ বার। এখান থেকে প্রত্যেকটাতে আমি কি পাবো, দেখো x1 সমান পাবো আমি u1 h প্লাস এ। এইখান থেকে x2 কত পাবো আমি u2 h প্লাস এ। এখান থেকে xn কত পাবো আমি un h প্লাস এ। ঠিক আছে, কোনাকুনি গুণ করে একে আমি কি করে একদিকে প্লাস করেছি। x বার মানে কি, x1 x বার মানে কি x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn বাই n, কারণ আমি কি বের করছি এখানে, গড় বের করছি। আচ্ছা, অতএব বা সমান দিব অবশ্যই আমি সামেশন x1 এর মান কত u1 h প্লাস a, ঠিক আছে না। তাহলে আমি সামেশন আর করছি না, ইজিলি আমরা একদম সাধারণ নিয়মে করে দিচ্ছি। দেখো u1 h প্লাস এ প্লাস u2 h প্লাস এ প্লাস u3 h প্লাস এ ডট 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 করে পাবো un h প্লাস এ ডিভাইডেড বাই n যেমন আছে থাকবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এ কতবার রয়েছে এখানে n টাইমস রয়েছে, আর u1 থেকে কত রয়েছে un অবধি রয়েছে, তার মানে এটা লিখতে পারি না u1 h প্লাস u2 h প্লাস u3 h প্লাস ডট 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 un h
এন টাইমস রয়েছে এ, মানে এন ইন্টু এ, ঠিক আছে, এন ইন্টু এন, কারণ যোগ রয়েছে বাই এন। ওকে। আচ্ছা, উপরের গুলো থেকে যদি আমি এইচ কমন নিই, এত দূর অবধি আমি দাগিয়ে দিচ্ছি, দেখো এত দূর অবধি আমি যদি এইচ কমন নিয়ে নিই, তাহলে এইচ কমন থাকলে পড়ে থাকবে কত, ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ইউ থ্রি প্লাস ডট 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 ইউ এন বাই এন প্লাস এন এ, দেখো এন এ বাই এন, দেখো এন কেটে যাবে, এই দিকে কি পড়ে থাকবে, এইচ ইন্টু এইটা বাই এন, মানে এইখান থেকে এইটা কত হবে, নিশ্চয়ই ইউ বার। ওকে, তাহলে ইউ বার এইচ লিখতে পারি, বা এইচ ইন্টু ইউ বার লিখতে পারি, প্লাস এ, এটাই তো রয়েছে এ প্লাস এইচ ইউ বার, কারণ গড়। ওকে, সমান ডান পক্ষ কি লিখতে পারো, প্রুফড। আশা করি তোমরা বুঝতে পারলে, খুব সহজ অঙ্ক এটা। তো দেখো আমরা কিন্তু দুয়ের দাগের আহ, সমস্ত কি কমপ্লিট করে দিলাম, দু নাম্বারের সমস্ত কোশ্চেন আমরা আজকে কমপ্লিট করে দিলাম পার্ট টুতে। তো এতক্ষণ অবধি যারা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দাও, কমেন্ট করে জানাও কেমন লাগছে। তো নেক্সট ভিডিওতে আমাদের আবার 18 নম্বর ডিস্ট্রিক্ট অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করব। তো আমাদের আর টোটাল 5টা ডিস্ট্রিক্ট রয়েছে, 5টা ডিস্ট্রিক্ট 5টা ভিডিওতে কমপ্লিট করে দেবো, নাহলে এরকম পার্ট ওয়ান পার্ট টু করে শেষ করে দিব তোমাদের। তারপরে আমরা কিন্তু ধরবো পাটিগণিত, যেগুলো কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে অনেকটা প্রবলেম হয়, যেটা আমার, আমি তোমাদের কয়েকটা ভিডিওতে 5-6টা ভিডিওতে পুরো পাটিগণিত কমপ্লিট করবো, এবিটি এ যত পাটিগণিতে ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। তো অবশ্যই তোমরা সঙ্গে থাকো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ভালো লাগলে লাইক করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। জয় হিন্দ।